দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু এটা হচ্ছে সন্ত্রাসী। সন্ত্রাসী। আমার প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশেষভাবে প্রশ্নটা হচ্ছে আমাদের যেই হুজুররা আছেন, বড় বড় হুজুর, পর্বতের মতো উঁচু উঁচু এক একজন হুজুর, তাদের কাছে বিশেষভাবে আমার প্রশ্নটা হচ্ছে, যদি অত্যাচারী, জুলুমকারী কাউকে আমরা শাস্তি দেই, যেমন যদি সন্ত্রাসীকে যদি সন্ত্রাসীকে আমরা হত্যা করি, তাহলে কি আমাদের গুনাহ হবে নাকি আমাদের গুনাহ মাফ হবে? সেটা হচ্ছে আমার প্রশ্ন। আপনাদের কাছে প্রশ্ন এবং হুজুরদের কাছে প্রশ্ন। সন্ত্রাসী, জুলুমকারী, আমাদের যারা ক্ষতি করতেছে, আমাদেরকে কষ্ট দিতেছে, প্রত্যেক দিন যারা কষ্ট দিতেছে, আমরা যদি তাদেরকে খুন করি, আমরা যদি তাদেরকে হত্যা করি, তাহলে কি আমাদের গুনাহ হবে নাকি গুনাহ মাফ হবে? শুনুন, শুনুন, অতি কষ্টে কথাটা বলতেছি। বেশ বহু বছর যাবৎ শেখ হাসিনার আমল থেকে বাংলাদেশে সন্ত্রাস এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। কিশোর গ্যাং বলে একদল সন্ত্রাসী বাংলাদেশে কয়েক হাজার, যাদের বয়স 18 হয় নাই তাদেরকে কিশোর বলা হয়, কিন্তু তারা সব অন্যায় করতেছে। তারা খুন করতেছে, রাহাজানি করতেছে, ধর্ষণ করতেছে। কিন্তু যখন পুলিশ ধরে, তখন তাদের বাবা মা এসে বলে, ও আমার ছেলের তো 18 বছর বয়স হয় নাই, সে তো এখনো পর্যন্ত শিশু শিশু 18 বছর বয়স হয় নাই। যার জন্য কোর্ট তাদেরকে শাস্তি দিতে পারে না, পুলিশ তাদেরকে ধরে রাখতে পারে না। এই যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং বাংলাদেশের সকল শহরগুলোকে অত্যাচারে অত্যাচারে অস্থির করে ফেলেছে। গতকাল একটা ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। কিশোরগঞ্জের এক লিডার, কিশোরগঞ্জের এক নেতা, নাম তার ইভন। ইভান ইভনকে আর তিনজন সন্ত্রাসকারী খুন করে ফেলেছে, কুপিয়ে খুন করে ফেলেছে। ইভন একজন খুব বড় ধরনের সন্ত্রাসী ছিল, খুব বড় ধরনের সন্ত্রাসী ছিল। সেই ইভনকে অন্য তিনজন সন্ত্রাসী কুপিয়ে হত্যা করেছে। এখন এটা কি কোনো অন্যায় হয়েছে? ইভন তো একটা বিরাট সন্ত্রাসী ছিল। এখন তাকে যে অন্য সন্ত্রাসীরা খুন করলো, এই ইভনকে হত্যা করা কি কোনো অন্যায় হয়েছে? আমার মনে হয় অন্যায় হয় নাই। কারণ ইভন খুব বড় রকমের সন্ত্রাসী ছিল। অন্য সন্ত্রাসীরা তাকে খুন করেছে। ওই তিনজন সন্ত্রাসীকে এখন পুলিশ ধরবে। তাহলে আমরা চারজন সন্ত্রাসী থেকে বেঁচে গেলাম। চারজন সন্ত্রাসী থেকে একটা খুন হয়েছে, আর তিনটাকে পুলিশ ধরবে। আমি খুশি। আপনারা খুশি কিনা আপনারা বলতে পারেন। আমি খুশি। সমস্ত সন্ত্রাসীকে, এই সন্ত্রাসীরা সবাই খুনি, সবাই খুনি, সবাই রাহাজানি করে, সবাই লুটতরাজ করে, সবাই চাঁদাবাজি করে, আর অত্যন্ত অত্যন্ত গর্হিত কাজ করে। আমরা তাদের খুনই দেখতে চাই, আমাদের খুনই দেখতে চাই। আমার মনে হয়, যখন জুলুমকারীকে
যখন অত্যাচারীকে খুন করা হয় তাতে কোনো অন্যায় হয় না। তাতে কোনো অন্যায় হয় না। আমার মনে হয় সেটা কোনো পাপ হয় না। বরঞ্চ পাপ মোচন হয়। পাপ মোচন হয়। সেজন্যই আমি জানতে চাচ্ছি আমাদের হুজুররা কি বলেন? আমাদের হুজুররা কি বলেন? এই যে ইভনকে এক সন্ত্রাসীকে যে কিশোর গ্যাংয়ের লিডার তাকে অন্য ৩ জন সন্ত্রাসী খুন করল। এটা কি ভালো কাজ হয়েছে? আমার মতে ভালো কাজ হয়েছে। শুনুন, প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, নিজেদেরকে প্রশ্ন করি। আমি যদি আমার সন্তানকে দেখশন করতে না পারি, কন্ট্রোল করতে না পারি, তাহলে আমি কেন সন্তানের জন্ম দেব? কেন সন্তানের জন্ম দেব? যদি আমি আমার সন্তানকে কন্ট্রোল করতে না পারি? আর যদি আমি আমার সন্তানকে কন্ট্রোল করতে না পারি, অনেক চেষ্টা করেছি, সন্তানকে কন্ট্রোল করতে পারতেছি না, সন্তানের সাথে পেরে উঠতেছি না, তখন আমার কি করা উচিত? তখন আমার সেই সন্তানকে পুলিশের হাতে ধরাইয়া দেওয়া উচিত। আমি নিজে তখন পুলিশের হাতে আমার সন্তানকে ধরাইয়া দেব, যাতে তার শাস্তি হয়, যাতে সে মানুষকে কষ্ট দিতে না পারে, মানুষকে অত্যাচার করতে না পারে, মানুষ খুন করতে না পারে, রাহাজানি করতে না পারে, চাঁদাবাজি করতে না পারে এবং তারা ধর্ষণ পর্যন্ত করতেছে, যাতে ধর্ষণ করতে না পারে। আমার উচিত, আমার ছেলে যদি ১৮ বছর বয়সের কম হয়, যদি শিশুর মধ্যে পড়ে, অপ্রাপ্ত বয়স্কর মধ্যে পড়ে, তাহলে আমি নিজে পুলিশের হাতে আমার সন্তানকে তুলে দেব। কারণ আমি চেষ্টা করেছি, সন্তানকে কন্ট্রোলে আনতে পারি নাই। আর, আর আমি যদি সেটা না করি, আমি যদি সেটা না করি, তাহলে আমি সমাজের কাছে অন্যায় করতেছি। সেই অবস্থায় আমার সন্তান যখন অন্যায় করবে, তখন পুলিশ যদি আমাকে ধরে পেদানি দেয়, তাহলে কি আমরা পুলিশকে কোনো দোষ দিতে পারবো? আমার সন্তান যদি অন্যায় করে আর পুলিশ যদি আমাকে ধরে পেদানি দেয়, তাহলে কি আমরা পুলিশকে দোষ দেব? পুলিশের কথা বাদ দেন। এলাকার মানুষ, এলাকার জনসাধারণ যদি আমাকে ধরে পেদানি দেয়, তাহলে কি আমি জনসাধারণকে কোনো দোষ দিতে পারবো? না, পারবো না। পারবো না। কারণ আমার দায়িত্ব ছিল আমার ছেলেকে কন্ট্রোল করা। আমার দায়িত্ব ছিল আমার ছেলেকে কন্ট্রোল করা অথবা সন্তানের জন্ম না দেওয়া। আর যদি আমি আমার সন্তানকে কন্ট্রোল করতে না পারি, আমার দায়িত্ব ছিল সন্তানকে পুলিশের হাতে তুলে দেওয়া, যাতে সন্তান কোনো অন্যায় করতে না পারে। যেহেতু আমি সেগুলো করতেছি না, উপরন্ত ছেলে যখন ধরা পড়ে, তখন আমি আমার টাকার বোঁচকা নিয়ে, টাকার বস্তা নিয়ে তখন আমি যাই সন্তানকে রক্ষা করার জন্য। কারণ আমি তো নিজেও একজন অন্যায়কারী। আমি কোটি, কোটি টাকা ইনকাম করেছি। কোটি, কোটি টাকা ইনকাম করেছি। আমি এলাকার ধনী ব্যক্তি। আমি এলাকার অনেক শক্তিশালী ব্যক্তি। আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাবে। আমি দরকার হলে লক্ষ টাকা, কোটি টাকা দিয়ে আমার ছেলেকে ছাড়িয়ে আনবো। আমার একটা সম্মান আছে না? আমার একটা সম্মান আছে না? আমি তখন ছেলেকে লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে আনি। আর এলাকায় হুমকি দেই, আমার ছেলেকে ধরে, কার সাহস? কার সাহস আমার ছেলেকে ধরে? এটাই যদি আমি করি, তাহলে এলাকার লোক যদি আমাকে ধরে পেদানি দেয়, তাহলে তাহলে কেমন হয়? ভালো হয় না? ভালো হয় না? শুনুন, যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। আমি কাউকে বলব না আইন নিজের হাতে তুলে নেন। কিন্তু সরকার যদি কিছু না করে, পুলিশ যদি কিছু না করে, আমাদের তো করার কিছু নাই। আমাদের বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে হবে। আমরা যাতে আইন নিজের হাতে তুলে না নেই, তার জন্য পুলিশ সময় মতো ব্যবস্থা নেক, সরকার সময় মতো ব্যবস্থা নেক। আমরা কোনো দুর্বল সরকার দেখতে চাই না। আমরা কোনো দুর্বল পুলিশ দেখতে চাই না। আমরা ট্যাক্স দেই, আমরা ট্যাক্স দেই। আমরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলানো টাকা বাংলাদেশে পাঠাই।
আমরা আর অন্যায় সহ্য করব না। এনাফ ইজ এনাফ। আমরা যথেষ্ট অন্যায় সহ্য করেছি। ওকে? যথেষ্ট অন্যায় সহ্য করেছি। যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। আমি আইন নিজের হাতে তুলে নিতে বলব না। কিন্তু আমাদের ধৈর্যের একটা শেষ আছে। মানুষের ধৈর্যের একটা শেষ আছে। মানুষ বাধ্য হয়ে একসময় আইন নিজের হাতে তুলে নেবে। বিপ্লব করবে, বিদ্রোহ করবে। বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওইসব বাবা-মাকে ধরে পেদানি দেবে। ওইসব বাবা-মাকে ধরে পেদানি দেবে। ওকে? প্রিয় দেশবাসী, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ যদি সহায় না থাকে আমাদের কিছুই হবে না। আমাদের সব দিকেই অসুবিধা। বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই বাংলাদেশের জন্য ১৯৭১ সালে মরতে গিয়েছিলাম, মুক্তিযোদ্ধা হয়েছিলাম। এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের জন্য ১ বছর আগে ২ লক্ষ ছাত্র শ্রমিক জনতা, ২ কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে আসলো। ২,০০০ শহীদ হলো, ৫০,০০০ আহত হলো। এই দেশের জন্য, না এই দেশের জন্য না। এই দেশ মানুষ শুধু ক্ষমতা পেতে চায়। মানুষ কত তাড়াতাড়ি ক্ষমতা পাবে সেটার চেষ্টা করে। তারা দেশের কোনো উন্নতির চেষ্টা করতেছে না। কোনো উন্নতির চেষ্টা করতেছে না। তারা শুধু ক্ষমতায় যেতে চায়। শুধু ক্ষমতায় যেতে চায়। আমরা কি তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেছি? আমরা কি তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য এই ২,০০০ ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে? আমরা তো এই দেশে স্বৈরাচারী দেখেছি। শেখ হাসিনাকে তো আমরা স্বৈরাচারী দেখেছি। যে ৩২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যে ৬০,০০০ মানুষকে খুন করেছে। আমরা তো এই দেশে স্বৈরাচারী দেখেছি। আমরা শেখ মুজিবুর রহমানকে তো স্বৈরাচারী দেখেছি। যে দেশের স্বাধীনতাকে নষ্ট করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে এক নায়কত্ব করেছিল, বাকশাল করেছিল, নিজে সারা জীবনের প্রেসিডেন্ট হয়েছিল। আমরা তো এই দেশে স্বৈরতন্ত্র দেখেছি। এরশাদ, এরশাদ জেনারেল জিয়াকে খুন করে, জেনারেল মঞ্জুরকে খুন করে, ছলে বলে কৌশলে দেশের ক্ষমতায় যেয়ে স্বৈরাচারী হয়েছিল। আমরা আর স্বৈরাচারী চাই না। আমরা আর স্বৈরাচারী চাই না। আমরা এক চোরকে লাথি মেরে দেশ থেকে তাড়িয়েছি। আমরা আরেক ডাকাত দেশে আনতে চাই না। বিএনপি যেটা করতে চাচ্ছে, বিএনপি যেটা হতে চাচ্ছে। বিএনপি স্বৈরাচারী হতে চাচ্ছে। বিএনপি পিয়ার মানে না। কারণ বিএনপি স্বৈরাচার হতে চায়। বিএনপি যদি পিয়ার না মানে আমরা বিএনপিকে মানি না। আমরা বিএনপিকে চাই না। আমরা বিএনপিকে চাই না। আমরা বিএনপির হাতে ক্ষমতা দেওয়ার জন্য ২,০০০ শহীদ হই নাই। ৫০,০০০ আহত হই নাই। আমরা আর স্বৈরাচার চাই না। বিএনপি যদি অনতি বিলম্বে পিয়ার না মানে, তাহলে আমরা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য আবেদন করব, আন্দোলন করব। আমরা বিএনপি তাহলে চাই না। আমরা তাহলে বিএনপি চাই না। ওকে? প্রিয় দেশবাসী, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।